আসসালামু আলাইকুম দর্শক, এখনকার বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আফগান প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মোল্লা বারদার। পাশে নেই ব্রিটেন, রাশিয়া, ইরান। তালেবান প্রশ্নে আরও নিঃসঙ্গ ভারত। ইব্রাহিমী মসজিদে নামাজরত মুসল্লিদের উপর ইসরায়েলের হামলা। কাবুলে প্রবেশের পর তালেবানদের সাধারণ ক্ষমা ঘোষণা করল তালেবান। অনন্য নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবশেষ থাকছে হাইতিতে শহর জুড়ে মৃত্যু মিছিল। আফগানিস্তানের অধিকাংশ এলাকার দখল নিয়ে রাজধানী কাবুলকে ঘিরে ফেলেছে তালেবান। চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। খবরে বলা হয়েছে আশরাফ ঘানি ক্ষমতা ছেড়ে দিলে তালেবান শাসনামলে দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন মোল্লাহ আব্দুল ঘনি বারদার। তালেবানের সঙ্গে আলোচনা শেষেই ঘানি ক্ষমতা ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে মোল্লা আব্দুল ঘনি বারদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের উদ্দেশ্যে রওনা হয়েছে। তালেবান যোদ্ধারা কাবুল গেটে প্রবেশের পরই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। অবশ্য কিছু কিছু রিপোর্ট বলছে আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমদ জালালি অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন। মাসখানেক আগে আফগান সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। আস্তে আস্তে ছোট ছোট শহরগুলো নিয়ন্ত্রণে নেয়ার পর গত কয়েকদিনে কান্দাহার, গজনি, মাজারি শরীফ, জালালাবাদ এবং অন্যান্য বড় শহরের দখল নেয় তালেবান যোদ্ধারা। এরই এক পর্যায়ে রোববার তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে ঘিরে ফেলে রাজধানী কাবুল। এরপরেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগের কথা শোনা যায় এবং তিনি সঠিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন বলে খবরে উঠে আসে। এরপর শোনা যাচ্ছে মোল্লা বারদার হতে যাচ্ছেন নতুন আফগান প্রেসিডেন্ট। তিনি ঘোষণা দেওয়ার পরই আসলে বোঝা যাবে তিনি কি প্রেসিডেন্ট হচ্ছেন নাকি অন্তর্বর্তীকালীন অন্য কেউ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আফগানিস্তানের। কয়েক মাস আগেই ভারত সরকার জানিয়ে দিয়েছিল অতীতের নীতি বদলে তালেবানের সঙ্গেও আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে। সেই শান্তি প্রক্রিয়ার হাল যে এই হবে তা আন্দাজ ছিল না সাউথ ব্লকের। কাবুল দখলের মুখে দাঁড়িয়ে তালেবান প্রচ্ছন্ন হুমকির সুরে ভারতকে জানিয়ে দিয়েছিল আফগানিস্তানে সেনা পাঠালে বিপদে আছে। আফগানিস্তানের অধিকাংশ জমি দখল করে নেওয়ার পর কাবুলও ঢুকে পড়েছে তালেবান সেনারা, সেটা দখলও করে নিয়েছে এবং এখন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে রোববার সংবাদ সংস্থাকে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন বলেন, যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানের অন্য দেশের সেনাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই দেখেছে, তাই তারা এলে এর থেকে ভালোভাবে জেনেই তারা আসবে। তবে সেই সঙ্গে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছিলেন শাহিন। আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থেকে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত, আমেরিকা এবং অন্যান্য দেশ। শাহিন অবশ্য বলেছেন, দূতাবাস এবং কূটনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের কোনো ক্ষতি আমরা করব না, তাদের নিশানাও আমরা করব না। আমরা সেটা জানিয়েও দিয়েছি। ভারত তাদের নাগরিকদের জন্য যে চিন্তা করছে সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু আমরা তাদের কিছুই করব না। এই পরিস্থিতিতে আফগানিস্তান বিষয়ক কাতার জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক শক্তি খাটিয়ে আফগানিস্তানের সরকার গঠন করা হলে তাকে স্বীকৃতি দেওয়া হবে না। রণকৌশলগত বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধ পরিস্থিতিতে এই দেশগুলির স্বীকৃতি দেওয়া হবে বা হবে না এর উপরের গতি আদৌ নির্ভর করছে না। এই ব্যাপারে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই যে ২০ বছর পর তালেবানের এই উত্থানের পেছনে সম্পূর্ণ সহযোগিতা রয়েছে দুটি বড় দেশ চীন এবং রাশিয়ার। অন্য একটি দেশ পাকিস্তানও যদি আগাগোড়া তালেবানের পাশে না থাকত তাহলে তারা এই অবিশ্বাস্য ঝড়ের গতিতে সামরিকভাবে আগ্রাসন নিয়ে কোনোভাবেই তালেবান এই আফগানিস্তান দখল করতে পারত না। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত মসজিদে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের উপর এই হামলা চালায় ইহুদিবাদী দেশটির সেনারা। আল জাজিরার খবরে বলা হয়, একজন মুসল্লিকে নির্দয়ভাবে মাটিতে ফেলে ইসরায়েলি সেনাদের ক্রমাগত লাথি মারতে দেখা গেছে। তবে হঠাৎ করে এমন আক্রমণ কেন তা জানা হয়নি। গত সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা মসজিদটির আঙ্গিনায় একটি রুট নির্মাণ প্রকল্প শুরু করেছে, যা পার্কিং এলাকাটিকে মসজিদের সঙ্গে সরাসরি যুক্ত করবে এবং একটি বৈদ্যুতিক লিফট স্থাপন করা হবে। গত বৃহস্পতিবার ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে হেব্রনের অন্য মসজিদগুলো বন্ধ রেখে সবাইকে ইব্রাহিমী মসজিদে জুমার নামাজ আদায়ের আহ্বান জানায়। ধর্ম মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিয়ে শুক্রবার অসংখ্য ফিলিস্তিনি মসজিদটিতে জুমার নামাজ পড়তে জড়ো হয়েছিলেন। সেখানে নামাজ
নামাজ পড়তে গিয়ে কয়েক দফা ইসরায়েলি বাধার মুখোমুখি হতে হয়েছিল মুসল্লিদের। মসজিদের প্রবেশ পথেই লোহার বেড়া বসিয়ে এবং মুসল্লিদের লাইনে দাঁড় করিয়ে একজন একজন করে সবার পরিচয়পত্র পরীক্ষা করে হানাদার বাহিনী। এর মধ্যেই হঠাৎ মুসল্লিদের উপর আক্রমণ শুরু করে তালেবানরা। ইহুদি এবং মুসলিমরা ইব্রাহিমী মসজিদকে সম্মান জানায়। বিশ্বাস করা হয় এখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালামকে দাফন করা হয়েছে। মাঝে মধ্যে ইহুদিদের উৎসব পালন করার জন্য ইব্রাহিমী মসজিদটি বন্ধ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আফগানিস্তানের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি বলেন, ইসলামী ইমারত আফগানিস্তানের দরজা ওই ব্যক্তিদের জন্যও উন্মুক্ত থাকবে যারা আমাদের বিরুদ্ধে হামলায় সহযোগিতা করেছে। খবর জিও নিউজের। সুহাইল শাহিন আরও বলেন, কাবুলের দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ইসলামী ইমারত আফগানিস্তানের সব দরজা খোলা থাকবে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের আগে জানিয়েছিলেন কাবুল যেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, সেই জন্য আফগান সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। তালেবান মুখপাত্র জানিয়েছেন, ইসলামিক আমিরাত তাদের সকল সৈন্যদেরকে নির্দেশ দিয়েছে যেন তারা কাবুলের প্রবেশদ্বারগুলোতে অবস্থান করে এবং শহরে ঢোকার চেষ্টা না করে। এদিকে তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী শহর ঘিরে ফেলায় বর্তমান আফগান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আলী আহমদ জালালি। 81 বছর বয়সী এই আলী আহমদ জালালি আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু অনেক রিপোর্ট বলছে নতুন আফগান প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মোল্লা বরদার। শুরুটা হয়েছিল 2019 সালের জুন মাসে। রাজ্যের একাধিক মৌলিক সমস্যা সমাধানে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করেন সরাসরি মুখ্যমন্ত্রীকে অভাব অভিযোগ পরামর্শ জানানোর অভিনব ব্যবস্থা পাবলিক টু সিএম। এর ফলও মিলেছে হাতে নাতে। মাত্র 1.5 বছরেই 12 লক্ষেরও বেশি সমস্যার সমাধান করে এক অনন্য নজির গড়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। এতে সামগ্রিকভাবে উপকৃত হয়েছেন রাজ্যের কয়েক কোটি নাগরিক। বাড়ি, রাস্তা, রেশন, কর্মসংস্থান, পুরো পরিষেবা ইত্যাদি সংক্রান্ত হাজারো অভাব অভিযোগ জমা পড়েছিল পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নয়। ইতিমধ্যেই 95% অভিযোগের নিষ্পত্তি হয়ে গেছে। তারা পুরো বিষয়টি তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে এটা একটা রেকর্ড বলে দাবি করছেন নবান্নের শীর্ষ আমলারা। সিএমওর এক কর্মকর্তা বলেন, রাজ্যের যে কোনো নাগরিক আমাদের কাছে যে কোনো বিষয়ে অভিযোগ পরামর্শ জানাতে পারেন। ফোন, মেইল, হোয়াটসঅ্যাপ, SMS যে কোনো মাধ্যমেই তা জানানো হয়। প্রাথমিক পর্যায়ে অভিযোগগুলো যাচাই বাছাই করে নথিবদ্ধ করা হয় সিএমওর বিশেষ পোর্টালে। 2 দিনের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত দপ্তরের শীর্ষ স্তর থেকে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। উদাহরণ দিয়ে বলেন, যেমন কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো রাস্তার সম্প্রসারণের কথা বললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি করে দেয়। 14 আগস্ট শনিবার সন্ধ্যাতে হঠাৎ তীব্র ঝাঁকুনি। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের চেহারা নেয় আস্ত একটা শহর। গত 24 ঘন্টা আগে প্রবল কম্পন অনুভূত হয় হাইতির পোর্ট ও প্রিন্স এলাকাতে। অন্তত জনবহুল এই এলাকাগুলোতে কম্পনের ফলে স্বাভাবিকভাবে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7-এর বেশিও। শুধু তাই নয়, গোটা দেশকে এত বড় ঝুঁকির দেয় যে আশেপাশের দেশগুলোতে এর ভূমিকম্পের প্রভাব বোঝা যায়। জানা গেছে, প্রবল এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে দেশের। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, এখনও পর্যন্ত প্রবল ভূমিকম্পে 304 জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, কারণ শহরের চারপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক বহুতল ভবন। সেই ধ্বংসস্তূপ এখনও সরানো সম্ভব হয়নি। এ অবস্থায় সেখানে বহু মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে অনুমান। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে ঘটনার পর হাইতির প্রধানমন্ত্রী আরিয়েল অঁরি ইতিমধ্যে সে দেশে আগামী 1 মাস ব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে।